নারীবাদ। নারীবাদ বিংশ শতাব্দীতে উদ্ভূত একটি আন্দোলন যা নারীর ক্ষমতায়ন, ভোটদানের অধিকার এবং নারী পুরুষ সমান এই দাবি থেকে শুরু হয়। কালের পরিক্রমায় অনেক নারীবাদী আন্দোলন এবং আদর্শ তৈরি হয়েছে যেগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য উপস্থাপন করে। এর মাঝে কতগুলো ধারা সমালোচিত হয়েছে, যেমন নাগরিক অধিকার আন্দোলন বা বর্ণবাদ বিরোধী আন্দোলন, যেগুলোকে বলা হয় যে এগুলো শুধু সাদাদের, মধ্যবিত্ত শ্রেণী এবং শিক্ষিত জনগোষ্ঠীর কথা তুলে ধরে। এই সমালোচনা থেকে পরবর্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্রিক নারীবাদীদের সূচনা হয়, যার মাঝে কালো নারীবাদ এবং ইন্টারসেকশনাল নারীবাদ অন্তর্ভুক্ত। 1837 ফরাসি দার্শনিক ও ইউটোপীয় সমাজবাদী চার্লস ফুরিয়ে প্রথম নারীবাদ শব্দটির আনুষ্ঠানিক ব্যবহার করেছিলেন বলে ধারণা করা হয়। নারীবাদ, ফেমিনিজম এবং নারীবাদী, ফেমিনিস্ট শব্দ দুটি ফ্রান্স ও নেদারল্যান্ডসে প্রথম প্রকাশিত হয় 1872-এ, যুক্তরাজ্যে 1890-এ এবং যুক্তরাষ্ট্রে 1910-এ। অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী নারীবাদী শব্দের উৎপত্তিকাল 1852। সময়কাল, সংস্কৃতি ও দেশভেদে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীবাদীরা বিভিন্ন কর্মসূচি ও লক্ষ্য পূরণের জন্য কাজ করেছে। অধিকাংশ পাশ্চাত্য নারীবাদী ঐতিহাসিক মনে করেন যে যে সমস্ত আন্দোলন নারীর অধিকার অর্জনের লক্ষ্যে কাজ করেছে তাদের সব কয়টিকেই নারীবাদী হিসেবে গণ্য করা উচিত, তারা নিজেদেরকে ওই নামে চিহ্নিত না করলেও এর অন্যথা হয়। অন্য ঐতিহাসিকরা মনে করেন নারীবাদী শব্দটি শুধু আধুনিক নারীবাদী আন্দোলন ও তার উত্তরসূরি আন্দোলনগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। এই দ্বিতীয় দলের ঐতিহাসিকরা পূর্ববর্তী আন্দোলনগুলোকে চিহ্নিত করতে উপনারীবাদ কথাটির অবতারণা করেছেন। আধুনিক পাশ্চাত্য নারীবাদী আন্দোলনের ইতিহাস তিনটি তরঙ্গ-এ বিভক্ত। নির্দিষ্ট কিছু নারীবাদী লক্ষ্যের এক একটি আঙ্গিক নিয়ে এক একটি ঢেউ কাজ করেছে। প্রথম ঢেউ এর সময়ে, অর্থাৎ ঊনবিংশ শতক ও বিংশ শতকের প্রথম ভাগে নারীর ভোটাধিকার অর্জনের উপর জোর দেওয়া হয়। দ্বিতীয় ঢেউ বলতে 1960-এর দশকে নারীমুখী আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া মতাদর্শ ও কর্মসূচিসমূহকে বোঝায়। এই সময়ে নারীর সামাজিক ও আইনগত সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জোর দেওয়া হয়। তৃতীয় তরঙ্গ হল দ্বিতীয় তরঙ্গের প্রতিক্রিয়াস্বরূপ 1990-এর দশক থেকে শুরু হওয়া একটি ভিন্ন অভিমুখী ধারাবাহিকতা। এই পর্যায়ে লিঙ্গনির্ভর প্রথাগত সামাজিক মূল্যবোধের একাধিক আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করা হয়েছে ও হচ্ছে। 19 শতকের শুরুর দিকের কতগুলো কার্যকলাপের ধারাবাহিকতাকে নারীবাদীদের প্রথম ঢেউ হিসেবে চিহ্নিত করা হয়। এ সময়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে চুক্তির সম অধিকার, বিবাহ, বাচ্চার দেখভাল এবং নারীদের সম্পত্তিতে অধিকার নিয়ে আন্দোলন চলছিল। 19 শতকের শেষের দিকে এই আন্দোলন নারীদের রাজনৈতিক ক্ষমতা অর্জন, বিশেষভাবে নারীদের ভোটাধিকার আন্দোলনে পরিণত হয়, যদিও কিছু নারীবাদীগণ তখনও নারীদের লিঙ্গগত, পুনরুৎপাদনমূলক এবং অর্থনৈতিক অধিকার অর্জনে সচেষ্ট ছিলেন। এছাড়াও এ শতকের শেষের দিকে ব্রিটেন অস্ট্রেলিয়ান উপনিবেশগুলোতে নারীদের ভোটাধিকার আন্দোলন ছড়িয়ে পড়ে। যেসব উপনিবেশ নিউজিল্যান্ডের স্বশাসিত অবস্থায় ছিল, সেগুলোতে 1893 সালে নারীদের ভোটাধিকার দেয়া হয় এবং দক্ষিণ অস্ট্রেলিয়া 1895 সালে নারীদের ভোটাধিকার এবং পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার অধিকার দেয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া 1902 সালে নারীদের ভোটাধিকার প্রবর্তন করে। ব্রিটেনে ভোটাধিকার আন্দোলনকারীরা নারীদের ভোট দেওয়ার অধিকারের সপক্ষে প্রচার শুরু করে। 1918 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট পরিবর্তনের মাধ্যমে কমপক্ষে 30 বছর বয়সী নারী যাদের সম্পত্তি আছে তাদের ভোটাধিকার দেয়া হয়। 1921 সালে এই আইন সংশোধন করে 21 বছরের বয়সী সকল নারীর জন্য ভোটাধিকার প্রবর্তন করা হয়। এমিলিন পামঘরস্ট ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাক্টিভিস্ট, যাকে টাইম পত্রিকা 21 শতকের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছে, তিনি আমাদের সময়ের নারীদের সম্পর্কে ধারণা দেন এবং সমাজকে ঝাঁকি দিয়ে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখান থেকে পিছু ফিরে তাকানোর সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের তালিকায় লুক্রেশিয়া মট, এলিজাবেথ ক্যাডি স্টানটন, সুসান বি অ্যান্থনি এর নাম উল্লেখযোগ্য। তারা সকলেই ভোটাধিকার আন্দোলনের পূর্বে দাসপ্রথা বিলোপে সংগ্রাম করেছেন। তারা কুকারের আত্মিক সমতার ধর্মতত্ত্বে বিশ্বাসী ছিলেন, যেখানে নারী এবং পুরুষকে ঈশ্বরের অধীনে সমান হিসেবে ব্যাখ্যা করা হয়।
1919 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের 19তম সংশোধনীর সাথে সাথে নারীবাদীদের প্রথম ঢেউ শেষ হয়েছে বলে মনে করা হয়, কেননা এই সংশোধনীতে নারীদের ভোটাধিকার দেয়া হয়। এরপরে নারীবাদীদের দ্বিতীয় ঢেউয়ের যুগে প্রবেশ করেন, যেখানে সামাজিক ও সংস্কৃতিগত বৈষম্য এবং রাজনৈতিক অসমতার বিষয়গুলো সামনে আসে। 20 শতকের মধ্যভাগে এসেও দেখা যায় ইউরোপের অনেক দেশেই নারীরা কিছু গুরুত্বপূর্ণ অধিকার অর্জন করতে পারে। এইসব দেশে তখনও নারীবাদীরা ভোটাধিকার নিয়ে সংগ্রাম চালিয়ে যায়। সুইজারল্যান্ডের নারীরা 1971 সালের ফেডারেল ইলেকশনে এসে ভোটাধিকার প্রাপ্ত হয়। লিশটেনস্টাইনে নারীদের ভোটাধিকার গণভোট -1984 অনুষ্ঠিত হওয়ার পরে নারীদের ভোটাধিকার দেয়া হয়। ভোটাধিকারের পাশাপাশি নারীবাদীরা পারিবারিক আইন সংশোধনের জন্য লড়াই করতে থাকে। যদিও 20 শতকের হাওয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে লাগতে শুরু করে, তারপরেও নারীরা খুব কম অধিকারই চর্চা করতে পারছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ফ্রান্সে বিবাহিত নারীদের 1965 সাল পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া কাজে যোগদান করার অধিকার ছিল না। এছাড়াও নারীবাদীরা ধর্ষণ আইনে বৈবাহিক অব্যাহতি তুলে নেয়ার জন্য লড়াই করছিলেন। এ আন্দোলনকে নারীবাদীদের প্রথম ঢেউয়ে ভল্টারাইন ডি ক্লেয়ার, ভিক্টোরিয়া উডহাল এবং এলিজাবেথ ক্লার্ক এলমি প্রমুখ নারীবাদীদের বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে আইন করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার পরবর্তী ধাপ হিসেবে দেখা হয়, কেননা এ প্রয়াস 19 শতকে ব্যর্থ হয়েছিল। এখনো পর্যন্ত শুধু পশ্চিমা গুটিকয়েক দেশের নারীরাই এ অধিকার ভোগ করে, কিন্তু পুরো পৃথিবীর অধিকাংশ দেশেই নারীদের এ অধিকার নেই। ফরাসি দার্শনিক সিমন দা বহুয়ার 1949 সালে প্রকাশিত তার দ্বিতীয় লিঙ্গ বইয়ে নারীবাদীদের অনেক প্রশ্নের সমাধান মার্ক্সীয় অস্তিত্ববাদের আলোকে ব্যাখ্যা করেন। এই বইটিতে তিনি নারীবাদীদের দৃষ্টিতে অন্যায় তুলে ধরেন। নারীবাদীদের দ্বিতীয় ঢেউকে 1960-এর দশকে শুরু হওয়া নারীবাদী আন্দোলন হিসেবে আখ্যায়িত করা যায়, যা ভোটাধিকার পরবর্তী অন্যান্য অধিকার যেমন জেন্ডার অসমতা নিয়ে কাজ করে। এছাড়াও এ সময় সাংস্কৃতিক এবং রাজনৈতিক অসমতা দূরীকরণে কাজ করা হয়। নারীদের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো যে রাজনৈতিক এবং পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্ট সে ধারণা প্রচার পায়। এ ধারণাকে ব্যাখ্যা করতে সক্রিয় নারীবাদী এবং লেখিকা ক্যারল হ্যানিসোচ পার্সোনাল ইজ পলিটিক্যাল কথাটি তুলে ধরেন, যা পরবর্তীকালে নারীবাদীদের দ্বিতীয় ঢেউয়ের সমার্থক হিসেবে পরিচিতি পেয়েছে। 1990-এর শুরুর দিকে যুক্তরাষ্ট্রে নারীবাদীদের তৃতীয় ঢেউয়ের ছোঁয়া লাগে, যা দ্বিতীয় ঢেউয়ের সময়কালীন উদ্যোগ এবং সংগ্রামগুলোর পরবর্তী ধাপ হিসেবে দেখা হয়। তারপরেও কিছু স্বতন্ত্রতা, যেমন সেক্সুয়ালিটি, নারীদের হেটেরসেক্সুয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করা, এমনকি সেক্সুয়ালিটিকে নারীদের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে তুলে ধরা ইত্যাদির মাধ্যমে নারীবাদীদের তৃতীয় ঢেউ চিহ্নিত করা যায়। এছাড়া নারীবাদীদের তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের অস্তিত্ববাদী দার্শনিকদের নারীত্ব এর সংজ্ঞাকে মধ্যবিত্ত শ্রেণীর সাদা নারীদের অভিজ্ঞতার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে বলে প্রশ্নবিদ্ধ করা হয়। তৃতীয় ঢেউ নারীবাদীদের স্থানীয় রাজনীতি উপর গুরুত্বারোপ করে। দ্বিতীয় ঢেউয়ে শুরু হওয়া কোনটি নারীদের জন্য ভালো অথবা নয় এ ধরনের ধারণাকেও প্রশ্নবিদ্ধ করে এবং জেন্ডার এবং সেক্সুয়ালিটির পোস্ট স্ট্রাকচারালিস্ট ব্যাখ্যাদান করার প্রবণতা তৈরি করে। এ সময় নারীবাদী নেতৃগণ যেমন গ্লোরিয়া অ্যালডা, বেল হুকস, সেলা স্যান্ডোভাল, চেরি মোগারা, অ্যাগ্রে লর্ড, মেক্সিম হমকিনস্টন, যারা দ্বিতীয় ঢেউয়ের নারীবাদী হিসেবে বিশেষ পরিচিত, তারা অন্যান্য নারীবাদীদের সাদা নয় সাথে একত্রিত হয়ে নারীবাদীদের ভিতরে বর্ণবাদ সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন। এছাড়াও তৃতীয় ঢেউয়ে বিভিন্ন নারীবাদীদের পার্থক্য, সমাজে নারী এবং পুরুষের ভিন্নতা, জেন্ডার ভূমিকার পার্থক্য এসব নিয়েও আলোচনা শুরু হয়। স্ট্যান্ডপয়েন্ট তত্ত্ব নারীবাদী তাত্ত্বিকদের তাত্ত্বিক ভিত্তি, যেখানে বলা হয় ব্যক্তির সামাজিক অবস্থান তার জ্ঞান আরোহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই দৃষ্টিকোণ থেকে যুক্তি দেয়া যে বিদ্যমান গবেষণা এবং তত্ত্বগুলো নারী এবং নারীবাদী আন্দোলন গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করে এবং পক্ষপাত শূন্য হিসেবে তুলে ধরেছে বলে দাবি করে। বর্ণবাদ, শ্রেণীবাদ, হোমোফোবিয়া, উপনিবেশবাদ কিভাবে লিঙ্গ বৈষম্যকে প্রভাবিত করে তা বোঝার জন্য 1980-এর দশক থেকেই স্ট্যান্ডপয়েন্ট নারীবাদীগণ বলে আসছেন যে
নারীবাদী আন্দোলনে আন্তর্জাতিক সমস্যা যেমন ধর্ষণ, অজাচার, পতিতাবৃত্তি এর পাশাপাশি সাংস্কৃতিকভাবে সৃষ্ট সমস্যা যেমন আফ্রিকায় ফিমেল জেনিটাল মিউটিলেশন, আরব বা মধ্যপ্রাচ্যে নারীদের সামাজিক বাধা, উন্নত বিশ্বে গ্লাস সিলিং নিয়ে কাজ করা দরকার। উত্তর নারীবাদ। উত্তর নারীবাদ প্রত্যয়টি ব্যবহার করা হয় 1980 এর দশকের পর থেকে শুরু হওয়া কতগুলো দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করতে। এই মতাদর্শে বিশ্বাসীরা ঠিক নারীবাদ বিরোধী নন, তবে বিশ্বাস করেন যে নারীবাদীদের দ্বিতীয় তরঙ্গের বিষয়গুলো অর্জন করাই যুক্তিযুক্ত। এরা নারীবাদীদের তৃতীয় তরঙ্গের বিষয়গুলিকে প্রশ্নবিদ্ধ করেন। এই প্রত্যয়টি প্রথমে যারা দ্বিতীয় তরঙ্গের বিষয়গুলোর প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তাদের বোঝানোর জন্য ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে প্রত্যয়টি দ্বারা একগুচ্ছ তত্ত্ব এবং তাত্ত্বিকদের নির্দেশ করা হয় যারা কিনা নারীবাদীদের দ্বিতীয় তরঙ্গের পরের ধারা নারীবাদী চিন্তা এবং তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে আসছে। উত্তর নারীবাদে বিশ্বাসীরা এটাও বলে থাকেন যে নারীবাদ এখন আর প্রাসঙ্গিক নয়। অ্যামেলিয়া জোন্স লিখেছেন যে 1980 এবং 90 এর দশকের যেসব উত্তর নারীবাদ সম্পর্কিত লেখনী পাওয়া যায় সেগুলোতে দ্বিতীয় ঢেউ মনোলিথিক এন্টিটি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। উত্তর নারীবাদে বিশ্বাসী ডরোথি চান অনুযোগ লিপি তৈরি করেন যেখানে তিনি নারীবাদীরা এখনও জেন্ডার সমতা এর জন্য লড়াই করে যাচ্ছেন যখন কিনা জেন্ডার সমতা অর্জিত হয়েই গেছে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন অনেক নারীবাদী এখন এই অভিযোগ করেন যে অধিকার এবং সমতার জন্য যে লড়াই তারা করেছেন এখন সেগুলোকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। নারীবাদী তত্ত্ব হল নারীবাদকে তাত্ত্বিক এবং দার্শনিক রূপ দেওয়ার প্রয়াস। এটি জ্ঞানের অনেকগুলি শাখা যেমন নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, উইমেন স্টাডিজ, নারীবাদী সাহিত্য সমালোচনা, শিল্প ইতিহাস, মনসমীক্ষণ এবং দর্শনকে ঘিরে গড়ে উঠেছে। নারীবাদী তত্ত্ব লিঙ্গ বৈষম্যকে বোঝার চেষ্টা করে এবং জেন্ডার রাজনীতি, ক্ষমতার সম্পর্ক ও সেক্সুয়ালিটির উপর গুরুত্ব দেয়। এই সামাজিক এবং রাজনৈতিক জটিল সম্পর্কগুলো ব্যাখ্যা করার পাশাপাশি নারীবাদী তত্ত্ব নারীদের অধিকার এবং স্বার্থ রক্ষার উপর গুরুত্বারোপ করে। স্টেরিওটাইপিং, লৈঙ্গিকভাবে আপত্তিকরণ, নিপীড়ন এবং পুরুষতন্ত্র এই বিষয়গুলো নারীবাদী তত্ত্বে প্রতিপাদ্য হয়। একটি বিশেষ দার্শনিক অবস্থান তথা দৃষ্টিভঙ্গি যা সমাজে নারীর ন্যায্য অধিকার ও পরিবেশ বিপর্যয় রোধকল্পে পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে। প্রকৃতির ওপর মানুষের যে নিপীড়ন তার সঙ্গে নারীর ওপর পুরুষতন্ত্রের আধিপত্য ও নিপীড়নের যে সাযুজ্যতা পরিবেশ নারীবাদীদের ভিত্তি। 1970-80 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সভা সমিতির মধ্যে দিয়ে পরিবেশ নারীবাদের ধারণাটি দানা বাঁধে। ফ্রাঁসোয়া দুবন থেকে শুরু করে ক্যারেন ওয়ারেন, ভালো প্লামুর, মারে বুকচিন, জেইম চেনি, বন্দনা শিবা, মারিয়া মাইজ প্রমুখ লেখক ইতোমধ্যে পরিবেশ নারীবাদীদের প্রবক্তা হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের অনুধাবন ও তাত্ত্বিক অবস্থানের মধ্যে তারতম্য রয়েছে, তবে তাদের অভিন্ন অবস্থানটি হল পিতৃতন্ত্রের বিরুদ্ধতা, যে পিতৃতন্ত্র প্রকৃতি ও নারী উভয়কে অধস্তন মনে করে ও উভয়ের নিপীড়ন ও শোষণের জন্য দায়ী। মাতৃতন্ত্র হল একটি সমাজ ব্যবস্থা যেখানে নারীরা কর্তৃত্বের ভূমিকায় প্রাথমিক ক্ষমতার অবস্থানে থাকে। বৃহত্তর অর্থে মাতৃতন্ত্র হল সেই সমস্ত সমাজ ব্যবস্থা যেথায় পরিবারের নৈতিক কর্তৃত্ব, সামাজিক বিশেষাধিকার এবং সম্পত্তির নিয়ন্ত্রণে নারীদের অগ্রাধিকার থাকে। যদিও এই সংজ্ঞাগুলি সাধারণ ইংরেজিতে প্রযোজ্য নৃবিজ্ঞান এবং নারীবাদীদের জন্য নির্দিষ্ট সংজ্ঞাগুলি থেকে কিছু ক্ষেত্রে ভিন্ন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি।